ভারতের দ্বিতীয় ও শেষ জলপ্রাসাদ। মুঘল আর হিন্দু স্থাপত্যের এক দুর্দান্ত মিশ্রণ। একটা সময় এই প্রাসাদ ছিল প্রায় 500 বছরের পুরনো এক সাম্রাজ্যের গর্ব। আজ তা দাঁড়িয়ে আছে শুধুই এক নীরব স্মৃতি হয়। কিন্তু কেন বানানো হয়েছিল এত বড় একটা প্রাসাদ ঠিক হ্রদের মাঝখানে? কে ছিল এর শেষ উত্তরাধিকারী? আর কেমন ছিল এই জলমহলের ভিতরের দুনিয়া, যেখানে একসময় বাজত সুর, ঝলমল করত আলো? ভারতের উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা একসময় ছিল প্রায় 500 বছরের পুরনো মাণিক্য সাম্রাজ্যের দুর্গ। 1923 সালে এই সাম্রাজ্য পেয়েছিল এক দূরদর্শী শাসক, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে। তার আধুনিক চিন্তার প্রতীক হয়ে উঠেছিল এই রাজকীয় জলপ্রাসাদ নীরমহল। গ্রীষ্মকালে রানীসহ বিশ্রামের জন্য রাজা বেছে নিয়েছিলেন এক শান্ত ছোট্ট গ্রাম। इस चारों तरफ का जो गांव है, इस गांव का नाम है मेलाघर। एक्चुअली इस गांव में पहले मेला बहुत होता था, इसलिए इस गांव का नाम है मेलाघर। এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল একটি বিশাল হ্রদের মাঝখানে এক দ্বীপের উপরে। और ये जो लेक है, इस लेक का नाम है रुद्र सागर। इसका एरिया है 5.3 किलोमीटर स्क्वायर। ये लेक पहले से था, ये नेचुरल है और ये जगह थोड़ा आइलैंड जैसा था। उसके बाद प्लान किया। एक्चुअली महाराजा जब छोटा था तब से शौक था कुछ करने के लिए, उसके बाद ये महल बन रहा है। উপর থেকে দেখলে মনে হয় যেন প্রাসাদটি জলের উপরে ভেসে আছে, আর তাই মহারাজার বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর এই নাম দেন নীরমহল, যার অর্থ জলের প্রাসাদ। और इस महल का लंबाई है 400 मीटर और इसमें टोटल 24 रूम है। और पूरा नीरमहल को 2 हिस्सों में बांट दिया गया था, एक था सैनिक के लिए, एक था रॉयल फैमिली के लिए। আজও মহারাজার পরিবার ত্রিপুরাতেই বসবাস করে, তাদের প্রধান আবাস উজ্জয়ন্ত প্রাসাদে। তবে বর্তমান উজ্জয়ন্ত প্রাসাদটি তৈরি হয় 1899 সালে, যখন 1897 সালের ভূমিকম্পে পুরনো প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই প্রাসাদের কিছুটা অংশ আজ ত্রিপুরার একমাত্র জাদুঘর হিসাবে সাজানো হয়েছে। নীরমহল আর উজ্জয়ন্ত প্রাসাদ, এই দুই রাজপ্রাসাদের মধ্যে একটা দারুণ মিল আছে। দুটোই তৈরি করেছিল এক ব্রিটিশ কোম্পানি, মার্টিন অ্যান্ড বার্নস। इसका काम चालू हुआ था 1930 में, कंप्लीट हुआ 38 में। लगभग 9 साल लगे उसको बनाने में और उस टाइम पर लगभग 10 लाख रुपए खर्चा था पूरा महल बनाने में। মুঘল ও হিন্দু স্থাপত্য শৈলীর মেলবন্ধনে তৈরি এই প্রাসাদকে ভাগ করা হয়েছিল দুটি প্রধান অংশে, একটি মহারাজার জন্য আরেকটি মহারানীর জন্য। कि महाराजा जब ये महल बना रहा था तब महारानी कांचन प्रभा देवी ने बोला, आपके लिए इतना कुछ कर रहे तो मेरे लिए भी कुछ चाहिए। इसलिए इस रॉयल फैमिली का पार्ट से आधा हिस्सा महारानी को दे दिया। इसमें खास बात यह है, महाराजा का पार्ट जैसा है महारानी का पार्ट ठीक वैसा ही है, सेम टू सेम। দুটো অংশেই ছিল শয়নকক্ষ, অতিথি কক্ষ, সভাকক্ষ এবং মৃত্যুশালা। ये एंट्री गेट से लेकर मिडल तक पहला हिस्सा है महाराजा का, उसके बाद का हिस्सा है महारानी का। এই পরিকল্পনা থেকেই বোঝা যায় মহারানীর গোপনীয়তা ও সম্মান কতটা গুরুত্ব পেত। প্রাসাদে প্রবেশের জন্য ছিল আলাদা আলাদা ঘাট, সৈনিকদের জন্য সৈনিক ঘাট, জমিদারদের জন্য জমিদার ঘাট। और ऐसे जो गांव के जो आम जनता थे वो लोग अभी जो एंट्री गेट थे इससे आते। এমনকি মহারাজার জন্য ছিল এক বিশেষ জলপথ, যেখান দিয়ে নৌকায় করেই তিনি প্রাসাদে প্রবেশ করতেন। ये पहले और गहराई था, धीरे धीरे अभी ऐसा हो गया। लेकिन अभी भी बारिश के मौसम में पानी आता है। ये देखिए दीवार पर पानी का लाइन भी है।
गेट महाराजा जब आते थे अगरतला से हाथी घोड़ा लेकर आते थे, फिर उस राजघाट पर रख के उनके पर्सनल नाव से। প্রাসাদের দুই অংশের মধ্যে ছিল মূল প্রবেশদ্বার, যেখানে মহারাজার গৌরবময় স্বাগত জানানো হতো। उनका नाव जब यहाँ पर आते थे तब यहाँ से यहाँ का प्रजा लोग फूल वूल गिरा के शहनाई बजे के उसका स्वागत, और तब उनका नाव इसके नीचे से जाके पीछे से अंदर जो रॉयल बोट घाट है इसके चला गया। প্রাসাদের চারপাশে ছিল লাল রঙের চিহ্ন, যেগুলি রুদ্রসাগরের জলস্তর মাপার জন্য লাগানো হয়েছিল। মহারাজা বছরে মাত্র এক দুবারই নীরমহলে আসতেন, আর তখন প্রজা ও জমিদারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তৈরি করা হয়েছিল এক বিশেষ সভাকক্ষ। इस गांव का छोटा मोटा प्रॉब्लम महाराजा इस रूम में बैठ के सॉल्व करते, और इसके साथ इस एरिया का जो टैक्स है सब यहीं पर बैठ के कलेक्ट करते। রাজ পরিবারের সঙ্গে আসা অতিথিদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। তাদের থাকার জন্য বানানো হয়েছিল দুইটি বিশেষ অতিথি কক্ষ। सर ये सब रूम्स थे, किचन रूम, डाइनिंग हॉल और सर्वेंट क्वार्टर एक साथ। অতিথি সংবর্ধনা মহারাজার গৌরবের আরেক গুরুত্বপূর্ণ দিক ছিল। সেই সময়ে কুস্তি ছিল সাধারণ মানুষের অন্যতম বিনোদন। প্রাসাদের বারান্দা থেকে গোটা রাজপরিবার এবং অতিথিরা একসঙ্গে বসে সেই রোমাঞ্চকর কুস্তির খেলা উপভোগ করতেন। इस गांव में सर पहले कुश्ती होता था सर, यहाँ पर कुश्ती होता था और पूरा रॉयल फैमिली ऊपर बैठ के इस कुश्ती का आनंद लेता था। আর যেমনই সন্ধ্যা নামত, নীরমহল সুরের প্রতিধ্বনিতে পূর্ণ হয়ে উঠত। और ये था ओपन एयर थिएटर स्टेज। महाराजा तो सिर्फ 2-3 दिन के लिए आते थे, उनके साथ जो चारों तरफ से जो जमींदार लोग मिलने के लिए आते थे, तब यहाँ पर जलसा बैठते। রাজা এবং রানী অতিথিদের সাথে এই মঞ্চে বসে সুর আর নৃত্যের মায়াবী সন্ধ্যাগুলি উপভোগ করতেন। चलिए अभी हम लोग जाएंगे हवा महल पर। ये हवा महल पर जाने के लिए टोटल 4 सीढ़ी है, ऐसा 2 सीढ़ी है। ये था गुप्त सीढ़ी, ये महारानी का है और महाराजा के बाद में भी एक है। ये ऊपर का पूरा हिस्सा है हवा महल। सर ये जो निशान है, यहाँ पर महारानी पाशा खेलते थे। इस हवा महल पर स्पेशल है ये 2 गम्बुज। इस 2 गम्बुज को हम लोग नेचुरल एसी भी बोल सकते हैं, क्योंकि बाहर जितना भी गर्मी लगे उसके अंदर जाने से ठंड लगता है। প্রাসাদের দ্বিতীয় অংশ থেকে সঙ্গে আসা সৈনিকরা পুরো প্রাসাদ চত্বরের উপরে নজর রাখতেন। রুদ্রসাগরের 24 ঘন্টা নজরদারির জন্য একটি 3 তলা বাড়ির সমান ওয়াচ টাওয়ারও তৈরি করা হয়েছিল। इसमें एक सैनिक रहता था और पूरा रुद्रसागर देखता था कोई आ रहा है कि। প্রাসাদে পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত জেনারেটর প্রতিটি ব্যবস্থাপনার নিরাপত্তা ছিল সৈনিকদের কঠোর নজরদারিতে। तब तो बिजली नहीं थे, जनरेटर थे। वो भी महाराजा इंग्लैंड से मंगवाया था 3 दिन में। इस साइज का 3 जनरेटर थे और ये बहुत पावरफुल था और इसका साउंड बहुत ज्यादा था, इसलिए महाराजा के पास से बहुत दूर रहा। জয়পুরে অবস্থিত জলমহলের পর ভারতের শেষ জল প্রাসাদ নীরমহল আজ ইতিহাসের ছায়ায় ঢাকা। রুদ্রসাগরের ঢেউগুলোর মধ্যে আজও ভেসে ওঠে সেই গল্পগুলো, যেগুলি একসময় মহারাজার স্বপ্ন ছিল। এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং ত্রিপুরার ঐতিহ্যের একটি অংশ। আর এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় মনে করিয়ে দেবে দূরদর্শিতা আর সঠিক নেতৃত্বই সবচেয়ে বড় শক্তি।